অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর সবচেয়ে আলোচনায় আছে সংস্কার, কিন্তু তার ধরন কি হবে এবং কিভাবে সেটি করা হবে তা নিয়ে রয়েছে নানা মত। দেশের গণতান্ত্রিক রূপরেখা প্রস্তাবের জন্য তাই জাতীয় পর্যায়ে ৮টি ও জেলা পর্যায়ে ৪টি সংলাপের আয়োজন করবে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। সিজিএস এর এই সংলাপ বা কার্যক্রম বা আমাদের সম্মিলিত কার্যক্রমে সেটা হবে কিনা, এটা শুধুমাত্র কাঠামোগত পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে আমাদের মনস্তত্ত্ব আসলে পরিবর্তন আনতে হবে, মাইন্ডসেটে পরিবর্তন আনতে হবে। সরকারের দায়িত্ব আছে, রাজনীতিবিদদের দায়িত্ব আছে, আমি মনে করি নাগরিকদেরও দায়িত্ব আছে। এখন আমাদের কথা সরকারের বা দায়িত্বে যেটি প্রফেসর রিয়াজ বলছিলেন, তারা শুনবেন কি শুনবেন না। ক্ষমতায় যাওয়া অনেক সময় সহজ, নানা কারণে নানা পরিস্থিতিতে আপনি যেতে পারেন, রাষ্ট্রের দায়িত্ব পেতে পারেন, কিন্তু বের হওয়া একটু কঠিন, এবং বের হলে শান্তিতে স্বস্তিতে থাকা বা সম্মানের সঙ্গে থাকা সেটাও কঠিন। ব্রিফিংয়ে সংস্থার উপদেষ্টা আলী রিয়াজ বলেন, এক ব্যক্তি শাসনে রাষ্ট্রের সংগঠন ও প্রতিষ্ঠানগুলো পরিকল্পিতভাবে ধ্বংস হয়েছে। মৌলিক বিষয়ে আপনি যদি অ্যাড্রেস করতে না পারেন, তাহলে শুধুমাত্র তাড়াহুড়ার নির্বাচনে গণতান্ত্রিক পুনর্গঠন হবে না। দীর্ঘ 15 বছর ধরে এক ব্যক্তিকেন্দ্রিক শাসনের কারণে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। সাংবিধানিক সংস্থাগুলো স্বায়ত্তশাসন ক্ষতিগ্রস্ত হয়েছে, যাতে করে জনগণের মধ্যে একটা গভীর অবিশ্বাস সৃষ্টি হয়েছে এই সমস্ত প্রতিষ্ঠান সম্পর্কে। প্রতিবেশী দেশ ভারতের মিডিয়ার অপপ্রচারের বিপরীতে দেশের গণমাধ্যমকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শ দেন তিনি। শুধুমাত্র 15ই আগস্ট বা 21শে আগস্ট হলো কিনা সেটা দিয়ে আপনি নির্ধারণ করতে পারবেন না, আমার ধারণা পারবেন না। আমার যৎকিঞ্চিত গণমাধ্যমের ধারণা থেকে আমি বলতে পারি সেটা নির্ধারক নয়। নির্ধারকটা হচ্ছে সামগ্রিকভাবে মত প্রকাশের অধিকার আপনার আছে কিনা, এবং গণমাধ্যমগুলো সেগুলো রিপ্রেজেন্ট করে কিনা। করার ক্ষেত্রে যদি কোনো বাধা থাকে তাহলে সেগুলো আপনারা বলুন। ভারতীয় গণমাধ্যমগুলো গত 5ই আগস্ট থেকে যে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন ক্যাম্পেইন তৈরি করেছে, সেগুলোর সবচেয়ে বড় জবাবটা হচ্ছে তথ্য দেয়া, সত্য ঘটনা তুলে ধরা। যেটা আপনারা কেউ কেউ জানেন যে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বিভিন্ন সময় আমার কাছে কথা বলার চেষ্টা করেন, আমি চেষ্টা করি। আমি তাদেরকে বলেছি একটা কথাই, আপনারা ঢাকায় যান, বাংলাদেশে যান, ঘুরুন, দেখুন, তারপরে আপনারা যা লিখবেন সেটাই। একই কথা আমরা গণমাধ্যম, ভারতীয় গণমাধ্যমের এই প্রচারণার বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্রটা হচ্ছে আপনারা সত্য কথা বলুন, তথ্য তুলে ধরুন, তাহলেই হবে। গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সংবিধান পুনর্লিখনের পথ পদ্ধতি নিয়ে আলোচনা ও জনমত গঠনের আহ্বানও জানান আলী রিয়াজ। ক্ষমতার এককেন্দ্রীকরণের এই পথগুলি যদি আপনি সাংবিধানিকভাবে বন্ধ না করেন, তাহলে ভবিষ্যতে আরও একজন স্বৈরাচারীর তৈরি হওয়ার পথ আসলে আপনি বন্ধ করতে পারবেন না। আমার ব্যক্তিগত অভিমতের কথা আমি বলি, সেটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে সংবিধানের এক ধরনের পুনর্লিখন। তার বাইরে আপনি প্রতিষ্ঠানগুলো তৈরি করতে পারবেন না। সংবিধান কি করে পুনর্লিখন করা যায়? পুনর্লিখন বলছি এই কারণে যে আসলে সংশোধনের উপায় নেই। আপনি সংবিধান নিয়ে কাজ করেছেন, আপনি জানেন যে এই সংবিধান সংশোধনের উপায় সীমিত। কারণ 1/3 অফ দ্য কনস্টিটিউশনকে বেসিক স্ট্রাকচারে ইনক্লুড করার কারণে আপনি একটা সংবিধানের 1/3 হাতি দিতে পারবেন না। এবং 1/3 মানে কি? এর মধ্যে এমন সব বিষয় আছে যেগুলি আপনি না সরালে আসলে কোনো অবস্থাতেই কিছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। সে কারণে পুনর্লিখন শব্দটা। এখন পুনর্লিখনের পথ পদ্ধতি কি? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলছেন আপনি, আর কোনো পথ কি আছে? আমরা জানি না। 2 মেয়াদ 3 মেয়াদ সেটা ওই প্রশ্নটা থেকে যাচ্ছে, সেটা সকলে আলোচনা করে করতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি 2 মেয়াদ যথেষ্ট, যেমনটি অন্যত্র হয়ে থাকে, মানে ওয়েস্টমিনিস্টার স্টাইলে নয়, প্রেসিডেন্সিয়াল ফর্মে অধিকাংশ ক্ষেত্রে টার্ম লিমিটটা থাকে আর কি। কিন্তু এটা বাংলাদেশের বিশেষ পরিস্থিতিতে এইটা বিবেচনায় নেওয়া খুবই জরুরি। বিগত 15 বছরের সৃষ্ট ভয়ের সংস্কৃতি একদিনে দূর হবে না বলেও মত দেন এই রাজনীতি বিশ্লেষক। এটা কেবলমাত্র একটি সরকারের দায়িত্ব নয়, কারণ যে ভবিষ্যৎ তৈরি হবে সেই ভবিষ্যৎ আপনার বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। যুক্ত হন।